তো এখানে যেটা বলা হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে, যে রাস্তার মধ্যে পার্কিং যদি হয় তাহলে এটা কিন্তু রাস্তার ক্যাপাসিটিটাকে কমিয়ে দেয়, এবং পার্কিং অ্যাক্টিভিটি হইলে নন মোটরাইজ অ্যাক্টিভিটি বেড়ে। নন মোটরাইজ অ্যাক্টিভিটি মানে কি, রাস্তা হলো গাড়ি চলার জন্য মোটর অ্যাক্টিভিটি। নন মোটরাইজ মানে বিক্রেতা যদি বসে, এটা তো গাড়ি চলছে না তো, তাই না? অথবা কোনো একটা পানি চলছে, these are called non-motor activity. এটা এনকারেজ করে সাধারণত এই পার্কিং অ্যাক্টিভিটি। পার্কিং অ্যাক্টিভিটি যদি ইনডিসিপ্লিন হয়, দুই গাড়ির মাঝখানে যে ফাঁকা থাকে সেখানে কিন্তু অন্যরা অকুপাই করে ইনডিসিপ্লিন অ্যাক্টিভিটি করে, যার ফলে রাস্তার যে স্পেসটা এফিশিয়েন্টলি ইউজ হওয়ার কথা সেটা হলো না। সেই জন্য যদি দিতেই হয় মার্কিং করে দিতে হবে আর কি। রাস্তায় অন স্ট্রিট পার্কিং যদি দিতে হয়, পার্কিং অন স্ট্রিট হয়, অফ স্ট্রিট হয়, রাস্তার উপরেও হইতে পারে, বেসমেন্টও হইতে পারে, মাল্টি স্ট্রিট পার্কিং হইতে পারে। তাহলে রাস্তার উপরে না হইলে অফ স্ট্রিট, আর রাস্তার উপরে হইলে অন স্ট্রিট। তাহলে আমরা অন স্ট্রিট পার্কিং দিলে গাইডেড যেন হয়। পার্কিং করতে পারবে নাকি প্যারালাল ফুটপাতের প্যারালাল পার্কিং করতে পারবে, এই ইস্যুগুলি ওখানে মার্কিং দিয়ে বুঝিয়ে দিলে একটা ডিসিপ্লিন আসে আর কি, অতিরিক্ত জায়গাটা দেয় না। তো পার্কিং কন্ট্রোলটাকে ট্রাফিক কন্ট্রোলের একটা টুল হিসাবে ধরা হয়। রাস্তায় যদি কনজেশন এলিমিনেট করতে চাও অথবা কন্ট্রোল করতে চাও, তাহলে পার্কিং কন্ট্রোলটা হবে কনজেশন কন্ট্রোলিং কিন্তু একটা কি বলবো স্টেপ। তো পার্কিং টোটালি প্রহিবিট করা যায় না, কারণ ইট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ বিজনেস। যদি বিজনেস করতে দিতে হয়, শহরে অর্থনৈতিক কর্মকাণ্ড করতে দিতে হয়, তাহলে কিন্তু পার্কিংটা দরকার হয়। তো সমস্যাটা হয়ে যায়, যারা রাস্তা আমরা বানাই তারা চলার জন্য রাস্তা বানাই, থামার জন্য আর কিছু বানাই না। সমস্যাটা তখনই হয়। তো গাড়ি তো শুধু চলে না, থামেও। তো এটা প্ল্যানিং স্টেজে এটা ডিউলি রিকগনাইজ করতে হয়। অর্থাৎ একটা শহরের রাস্তাঘাট তৈরি করার সময় ধরে নিতে হবে কিছু স্ট্র্যাটেজিক লোকেশনে ইউ হ্যাভ টু প্রোভাইড পার্কিং প্রভিশন। তাহলে কিন্তু এত ঝামেলা হয় না। বিদেশে তোমরা যখন যাবা, আমাদের তো গাড়ি নাই বললেই চলে, লো ডিগ্রি অফ মোটরাইজেশন, গাড়ি চলতেই পারে না, তারা হাঁটতেও পারে না, তাদের আবার রিক্সাও নাই, সিএনজিও নাই, তাহলে চলে কি দিয়ে? সব গাড়ি দিয়ে চলে। তো গাড়ি চলার সময় রাস্তা চাই একটা, থামার জন্য জায়গা চাই 10টা, বাসার সামনে জায়গা চায়, অফিসের সামনে থামার জন্য জায়গা চায়, হাসপাতালের সামনে, স্কুলের সামনে, বাজারের সামনে। তো এত এক্সপেন্সিভ এরিয়া দিবা কিভাবে? সেই হিসাবে প্ল্যানিং এর সময় এটাকে রিকগনাইজ যদি করা যায় যে না, আমার পার্কিং লাগবে, এটা একটা এসেনশিয়াল ফর বিজনেস, তাহলে আমাকে কিন্তু এটার জন্য রাস্তার মধ্যে যেমন প্রভিশন দিব, রাস্তার বাইরেও প্রভিশন। এবং কোনো দেশে এখন যদি যাও, সিঙ্গাপুরে যদি যাও, লন্ডনে যদি যাও, যেখানে দেখবা যে যদি বলে যে আমি যানজট কমাতে চাই, তখন বলবে যে তাহলে, তখন বলবে ভাই পাবলিক ট্রান্সপোর্টে কেউ তো চলতে চায় না,
ও তাই নাকি? তাহলে পার্কিং দিবা না? দেখো কৌশলটা কি, যে গণপরিবহন যদি পপুলার হয় তাহলে কিন্তু তার পার্কিং লাগে না, কারণ গাড়ি কমে যাবে, ওরা চলে গেল বাসে। বাস তো আর পার্কিং চায় না, বাস তো সারাদিন সার্কিটে চলে। ওরা পৃথিবী বুঝে ফেলছে যে টেকসই ভাবে যদি কনজেশন দূর করতে হয় তাহলে স্পেস এফিসিয়েন্ট একটা গাড়ির মধ্যে 50 জন করে নিয়ে যাবে বাসে। আর 50টা গাড়ি, ওরে বাবা কত জায়গা চলার জন্য, আমার জন্য দিতে পারবো না আমি, পুরনো শহর। সমস্যা হয় গাড়ি ছেড়ে কেউ বেরোতে চায়, তখন এই পার্কিংটা হয় সবচেয়ে স্ট্রং একটা। আসতে পারো গাড়ি নিয়ে, তো তোমাকে আমি পার্কিং দিব না। এই জন্য এখানে বলা হচ্ছে পার্কিং কন্ট্রোল ইজ এ ভেরি স্ট্রং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট মেজার। স্ট্র্যাটেজিক কেন? তুমি দিবা না পার্কিং, পপুলার হয়ে যাবে বাস। হ্যাঁ, এটা বলে কৌশল, কাজ করবে এক জায়গায়, ফল পাবো আরেক জায়গায়। স্ট্র্যাটেজি। এবং ফর সাস্টেনেবল লুক এট কোনো মার্কিং থাকার ফলে ফাঁকা রেখে গাড়িগুলিকে, এবং এটা রাখছে 90 ডিগ্রিতে, এটা আবার সমান্তরাল ভাবে এখানে আবার দুইটা করে গাড়ি রাখছে, ভেজাল আছে এই জায়গায় দেখো। সো পার্কিং করলে রাস্তার খাটো হয়ে যায়, ক্যাপাসিটি ডাইরেক্টলি কমে যায়। নন মডাল অ্যাক্টিভিটি, দোকান টোকান বসে গেছে অলরেডি, ফাঁকের মধ্যে এখানে ডিসিপ্লিন হয়, রাস্তার ক্যাপাসিটি কমে যায়। এইভাবে সাধারণত মার্কিং করে দিতে হয়, কিন্তু মার্কিং করছে কোনাকুনি, রাখছে লম্বা লম্বি জায়গাটার মধ্যে। খেয়াল রাখবা, রাখো জায়গা বেশি নিবে। নিয়ম হলো প্যারালাল রাখা, এই যে জায়গা কম যেন থাকে আর কি। এনিওয়ে আমাদের দেশে এই পার্কিংটা একটা বিরাট বিশৃঙ্খল, রাস্তায় থাকে না। রাস্তা হলো চলার জন্য, পার্কিংটা হলো সেকেন্ডারি ইস্যু। থাকলে পরে নিবা, না হলে আমি ইউকেতে 5 বছর গাড়ি চালিয়েছি। বাসা থেকে বের হওয়ার সময় আমরা প্ল্যান করতাম কোথায় যাচ্ছি, ওই জায়গায় তো পার্কিং পাওয়া যাবে না, তাহলে বাসে যেতাম। তার মানে কি, পার্কিং একটা কালচার ওখানে, যে অনেক দূরে আমাকে ঠেলে দিতে পারে। তা আমি করবো তাকে, বাচ্চা নিয়ে করবো, মা জিনিসপত্র নিয়ে আসবো কিভাবে। এই কিন্তু আমাদের এখানে এই যে কে যে কার মতন করে চলছে, শেষ পর্যন্ত থ্রু যারা চলবে তাদের যাওয়ার কোনো প্রভিশন নাই। এটা কেমন হলো? এখানে দেখো মতিঝিল পাড়ায় যে গাড়িগুলি পার্ক করে রাখছে, এখানে 2 লেয়ারে, এখানেও 2 লেয়ারে, মাঝখানে একটা করে লেয়ার আছে। তো রাস্তার আমাদের যে যানজট, ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে ওগুলোকে পার্কিং অ্যাক্টিভিটি এবং আনকন্ট্রোল পার্কিং অ্যাক্টিভিটি। দেখো এই জায়গাটার মধ্যে 1 লেয়ারে পার্কিং, 2 লেয়ারে পার্কিং, 3 লেয়ারে পার্কিং, কতটুকু জায়গা রিমেনিং থাকলো, এটাকে বলা হয় বটলনেক, টেম্পোরারি বটলনেক। রাস্তার ডাউনে অনেক জায়গা থাকতে পারে, আপে জায়গা আছে, কিন্তু এখানে বটলনেক হয়ে গেল। শুধু তাই না, এই পথচারীকে কিন্তু মোর দেন 50% রাস্তা কিন্তু অলরেডি ক্রস করে ফেলছে। এই যে এখান দিয়ে যে যাত্রীগুলি যাওয়া আসা করছে, রাস্তা চওড়া হলে পরে একটা বিপদ ছিল, কিন্তু এখন দেখে আরে এর ভিতর দিয়ে নিরাপদে আমি পর্যন্ত চলে আসতে পারি। তবে একটা দৌড় দিব, এই দৌড় দেওয়ার টেন্ডেন্সিটাকে ইন্ডিউস করলো এই পার্কিং অ্যাক্টিভিটি। সো আনসেফও বটে। যেটা বলছিলাম, দেখো এই যে এই জায়গায় একটা বটলনেক হয়ে আছে, 4 লেনের জায়গায় 2 লেন মাত্র দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছে।
The objective of strict parking control. Key objective to bring discipline in roadside uses. সাইডে এই যে রোডের সাইডটার ব্যবহারটাকে ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য স্ট্রিট পার্কিং কন্ট্রোলে করতে হয়। রোডের ক্যাপাসিটি এবং সেফটি ইমপ্রুভ করার জন্য এটা করতে হয়। রোড ইউজারের ট্রাভেল প্যাটার্নকে ইনফ্লুয়েন্স করার জন্য। আমি যে তোমাকে বলছিলাম আমি বিদেশে কোনো একটা এলাকাতে যাব গাড়ি নিয়ে, আমি আগে মাথার মধ্যে পার্কিং পাবো কিনা, এখন বাজে কয়টা, ও এখন আর পার্কিং পাবো না। এটা একটা কালচার যেটাকে বলা হয়, অথবা ট্রাভেল যে প্যাটার্নটা আমি কি করবো, বিকালবেলা যাবো সকালবেলা যাবো না, কেন সকালে পার্কিংটা পাওয়া যাবে না। থেকে নামাইয়া তুমি যদি বাসে তুলতে চাও, কাউকে তো জোর করতে পারবা না, তার বিকল্পটার মধ্যে হাত দিবা। ভাই গাড়িতে আসলে আপনি পার্কিং পাবেন না, এটা সিঙ্গাপুরে আছে, প্রত্যেকটা দেশেই আছে, মালয়েশিয়াতে আছে। তো মানুষ তখন বাধ্য হয়ে গণপরিবহনে আসে, ওইটি টেকসই বা সাস্টেনেবল সলিউশন দেয়। সো স্ট্রিক্ট control, parking control is one of the main objectives হচ্ছে to promote public transport। সাথে সাথে তো ক্যাপাসিটি তো ইমপ্রুভ করে, কনজেশনটা রিলিফ করার জন্য, কনজেশনটা কমে যায়। আজকে তাড়াতাড়ি ঘুমালো কেন? এবং জেনারেট ফান্ড, পার্কিং থেকে তোমার যে অ্যাক্টিভিটি, পার্কিং অ্যাক্টিভিটি, সেখান থেকে কিছু ফান্ড জেনারেট হয়। সেই ফান্ডটা আমাদের দেশের সরকারি কি করে আমি জানি না, বিদেশে যে উদ্দেশ্যে ইনকাম হয় সেই উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করে। তো টাকাটা বেশি হলে রাস্তাটাকে ভালো মানে রাখে, ফুটপাথটাকে ভালো মানে রাখে। এই জন্য বলা হয় উইদাউট টাকা তো সাস্টেনেবল হবে না, সরকার খালি বানিয়েই যায়। টাকা পায় কোথা থেকে? এই যে পার্কিং কন্ট্রোল থেকে, টোল থেকে। তো সেই জন্য এটা ভালো অ্যানাদার অবজেক্টিভ। তোমাদেরকে যেটা বলছিলাম, অন স্ট্রিট পার্কিং, যেটা রাস্তার মধ্যে পার্ক করে আর কি, এটা কিভাবে ম্যানেজ করেছে। তোমাকে কোনো একটা জায়গার মধ্যে পাঠালো যেখানে কোনো সিস্টেমেটিক পার্কিং স্কিম নাই। বিং এন ইঞ্জিনিয়ার, তুমি গেলে তোমাকে বলো ভাই সিস্টেমেটিক ওয়ে তুমি দেখো ডেভেলপ করতে পারো কিনা। তাহলে তোমার কাজ হবে প্রথম স্টেপটা হবে আইডেন্টিফাই এরিয়াস সুইটেবল ফর অন স্ট্রিট পার্কিং। সব জায়গায় তো পার্কিং দেওয়া যাবে না, তুমি গেলা আইডেন্টিফাই করলা এবং সেটাকে মার্ক করলা, অথরাইজটাকেও মার্ক করলা, আনঅথরাইজটাকেও মার্ক করলা। যে এই জায়গায় বাস স্টপেজ পার্কিং ইজ প্রহিবিটেড, এই জায়গায় জেব্রা ক্রসিং আছে পার্কিং ইজ প্রহিবিটেড, রিমেনিং পার্কিং ইজ অ্যালাউড, এবং মার্কিং দিতে হবে তখন কতটুকুর মধ্যে অ্যালাউড। এরপরে একটা ডিসিপ্লিন কি আসলো, গাইডেড হলো, কোন জায়গায় কি পার্ক করবে, লাইনের ভিতরে থাকতে হবে, লাইনের ভিতরে না থাকলে তাকে জরিমানা করা হবে। তো এটা একটা ডিসিপ্লিন নিয়ে আসলো। কিন্তু বাইরে বা আমাদের এখানে এখনো আরম্ভ হয় নাই, বাইরে যদি যাও যে দেখবো যে কোনো পার্কিং স্কিম এর মধ্যে লেখা থাকে not more than 1 hour, not more than 2 hour। এটা আমাদের দেশে এখনো আসে নাই। কেউ যদি পয়সা দেয় পার্কিং করে অনেকক্ষণ রেখে দেয়। তো বাইরে হলো গিয়ে এগুলি ম্যানুয়ালি হয় না,
তুমি যখন পার্ক করলা, ভেন্ডিং মেশিন থেকে, অটোমেটিক মেশিন থেকে টিকিট নিয়ে কতক্ষণ রাখতে চাও সেটা ডিসপ্লেতে দিতে হবে। যখন তুমি সময়ের কথা বলবা সেই অনুযায়ী তোমাকে পয়সা দিতে হবে। পয়সা যখন তোমার ওভার হয়ে যাবে, তুমি যদি ওভার স্টে করো, তখন কিন্তু আবার জরিমানার খাতার মধ্যে পড়বা আর কি। তো সেই হিসাবে তোমাকে স্কিম ডেভেলপ করাতে হবে যে আমার সর্বসাকুল্যে এখানে হিসাব করে দেখলাম 25টা গাড়িকে পার্কিং দিতে পারি। মার্কিং দেওয়ার পর হিসাব করে দেখলে 25টা মাত্র গাড়িকে আমি পার্কিং দিতে পারি। পরের প্রশ্ন হবে কতজন পার্কিং করতে চায়? তুমি যে দেখলা, গুইনে দেখলা যে প্রায় 100 জন লোক পার্কিং করতে চায়। তখন তুমি বলবা না, যে 25 জনকে আমি অ্যালাউ করতে পারি, তাহলে আমি ওই সকাল 9টা থেকে 5টা পর্যন্ত তাকে অ্যালাউ করবো না। 1 ঘন্টা পর পর তাকে বলবে চলে যাও, আরেকজন এখানে পার্ক করবে। এটাকে টার্ন ওভার বাড়ানো বলা হয়। এই জন্য তখন স্কিম দিতে হয়। স্কিমের মধ্যে টাইমের ডিউরেশন থাকে এবং খরচের পরিমাণটাও কিন্তু বাড়তে থাকে। এটা কিন্তু স্কিম। এরপরে যেটা আগেই বললাম, আনঅথরাইজ জায়গাগুলিও তোমাকে স্ট্রিক্টলি প্রোহিবিট করতে হবে এবং তুমি সাইন দিয়ে সেটা দেখাই দিবা, পার্কিং ডিউরেশনটা এবং চার্জটা দেখাই দিবা। এটাকেই বলা হয় একটা সিস্টেমেটিক ওয়েতে পার্কিং এর জন্য একটা স্টেপ নেওয়া আর কি। তার মানে আনগাইডেড ছিল, তুমি মার্কিং দিয়ে গাইড করতে চাও, তার আগে দেখে নাও কোথায় কোথায় পার্কিং ইউ ক্যান অ্যালাউ। তাহলে কিছু কিছু জায়গা বাদ দিবা, আনঅথরাইজ জায়গা নেবে। বাকি যেটা থাকলো সেই জায়গায় একটা গাড়ির জন্য কতটুকু জায়গা লাগে সেটা তুমি যদি জেনে নাও, জেনে এরকম মার্কিং দাও। মার্কিংটা দিলে মানুষজন পার্ক করবে। তারপরে তাকে জানতে হবে আমি কি ফরএভার হোল্ডের জন্য পার্ক করতে পারবো নাকি কত ডিউরেশন, সেটা তখন তুমি ডিসপ্লেতে দিয়ে দিবা কত ডিউরেশনের জন্য এবং কত পয়সা দিয়ে বিনিময়ে সে পার্কিংটা করতে পারবে। সেইটা কি বলা হয় একটা স্কিম বেসড পার্কিং ফ্যাসিলিটি অন স্ট্রিট, রাস্তার উপরে। এখন পার্কিং এর প্যারালাল পার্কিং হতে পারে, যেটা আগেই বললাম ফুটপাতের সমান্তরাল, এবং অ্যারেঞ্জমেন্টটা এই যে এটা হলো প্যারালাল পার্কিং। এ হলো ফুটপাত, এই যে মার্কিংটা করে গেছে এটার ভিতরেই থাকতে হবে। পুলিশ এসে এসে দেখবে যে মার্কিং এর ভিতরে আছে কিনা, তাহলে এটা একটু ডিসিপ্লিন হয়ে গেল, ডিসিপ্লিন সিস্টেম হয়ে গেল। কিন্তু এখন এই জায়গায় লক্ষ্য করতে কিনা যাই না, এখানে একটা পার্কিং, এখানে একটা পার্কিং, এখানে একটা পার্কিং, এখন কিন্তু এটা ফাঁকা আছে। এই ভদ্রলোক যদি এটা পার্কিংটা করতে আসে, এইভাবে রিভার্স করে ঢুকে আবার এইদিকে যাবে, গিয়ে আসতে এটা কঠিন হয়। এইভাবে দুইটা গাড়ির মাঝখানে স্পেসটা অ্যাভেল করা অনেক কঠিন। সেই জন্য একটু বেশি বেশি করে জায়গা রাখে প্রত্যেকটার ভিতরে। তো এইটার কথাই বলা হচ্ছে যে এই যে মার্কিংটা দিছ, এটার মধ্যে কিন্তু এই যে প্রত্যেকেই ঢুকতে পারে এবং বের হতে পারে এরকম জায়গা আছে। তুমি যদি অপটিমাইজ করতে চাও যে না আমি আরো একটু বেশি এই জায়গার মধ্যে গাড়ি পার্কিং করতে চাই, তাইলে এর জন্য ঢুকা এবং বের হওয়ার জায়গা দিচ্ছি, এর জন্য ঢুকা বের হওয়ার জায়গা দিচ্ছি। আমি এটা একটু কমন করে ফেলি, দুইজনের জন্য একটা জায়গা, এই যে পাশাপাশি দুইটা পার্কিং এর জন্য একটা জায়গা ফাঁকা থাকবে। এও বের হওয়ার সময় এটা দিয়ে বের হবে, এও যদি রিভার্স করতে হয় এদিকে বের হওয়ার জন্য, এটাকে কমন। তার মানে এখানে কেউ পার্ক করবে না। যে সোসাইটিতে, সভ্য সোসাইটি যেখানে পুলিশের নিয়ন্ত্রণ আছে, তারা কিন্তু দুইটা আলাদা আলাদা ক্লিয়ার জোন না দিয়ে কমন দেয়। তাতে হয় কি 10% গাড়ি অতিরিক্ত, ওই একটা অতিরিক্ত গাড়ি তুমি এর মাঝখানে দিয়ে দিতে পারো। কারণ দুইটার জন্য একটা, দুইটার জন্য একটা দিচ্ছে, প্রতিটার জন্য আলাদা আলাদা দেওয়া নেই।
সো অপটিমাইজেশন করা গেল আর কি। তো এখানে ওইটার কথাই বলা হচ্ছে, এই জায়গায় 6.1 মিটার লাগে হলো কি আলাদা আলাদা ভাবে পার্কিং স্টল। এই যে এটা হলো 6.1 মিটার। এখন এটা বলছে যে এর ভিতরে 1.2 মিটার হলো গিয়ে ম্যানুভারিং স্পেস, এই যে সামনে আগানো পেছানো করে তারপরে বের হয়ে যাওয়া। তো 1.2 প্লাস এটা যোগ করলে ওইটার মতনই হয় আর কি 6.1। তো এই 1.2টা কি এর থেকে ডিডাক্ট করে সবার জন্য এটা দেওয়া, আর জোড়ায় জোড়ায় এই যে 1.87 এই জায়গাটা দিয়ে দিলে হয়। তখন হয় কি একটা বেঁচে যায় মেনুবার জায়গা, এটাতেই অপটিমাইজেশন হয়। নাও কিভাবে কন্ট্রোল করে পার্কিং থেকে, কিভাবে টাকা পয়সা নেয়? প্রথমে হচ্ছে হলো কি পার্কিং প্রহিবিশন পলিসি, কোথায় কোথায় পার্কিং দেওয়া যাবে না। মনে করো বাস স্টপ বললাম, যেখানে বিল্ডিং এর ভিতরে ঢোকার জন্য ড্রাইভওয়ে আছে, ফুটপাথ আছে, এরকম জায়গাগুলিকে প্রহিবিট করতে হবে। তারপরে পার্কিং এর চার্জ দিয়ে তাকে কন্ট্রোল করতে হবে, পার্কিং এর ডিউরেশন দিয়ে তাকে নিয়ন্ত্রণ মানে কি ভাই পয়সা লাগবে, এটা একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফ্রি হইলে সবাই পার্ক করবে, পয়সা দিতে গেলে এই তখন একটু কমে যাবে, তারপরে নিয়ন্ত্রণ করছো। তারপরে তুমি বলবে 1 ঘন্টার বেশি করা যাবে না, একজন ভাববে আমার তো 3 ঘন্টা লাগবে, সে এখানে থাকবে না, অন্য জায়গায় চলে যাবে। এটা একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা। তাহলে কন্ট্রোলিং এর ওয়ে গুলি কি কি? প্রহিবিশন পলিসি, পার্কিং চার্জ বা ফি পলিসি, ডিউরেশন পলিসি। ফিক্সড টাইম চার্জও হতে পারে, ভেরিয়েবল চার্জও হতে পারে। এই যে দেখো এই গাড়িগুলির সামনে এগুলি পুরনো হয়ে গেছে, এখন আরো মডার্ন জিনিস আসছে। আমি ব্যবহার করতাম এগুলি। এই জায়গাটার মধ্যে পয়েন্ট ঢুকালে তারপরে একটা নব ঘুরানো যেত, নব ঘুরালে এটা যদি এলাকাটা হয় 1 ঘন্টার এলাকা, তাহলে একটা ক্লক 1 ঘন্টার জন্য স্টার্ট হয়ে যেত, কাউন্ট ডাউন হওয়া আরম্ভ হতো। পয়সা ঢুকলো, আমাকে ক্লকটা সেট হয়ে গেল, আমি চলে গেলাম, আরেকজন ট্রাফিক ওয়ার্ডেন এখানে এসে দেখতো কখন আসছিল, লাল হয়ে গেছে কিনা, জরিমানা করতে হবে কিনা ইত্যাদি। এই যে দেখো কি সুন্দর 90 ডিগ্রি পার্কিং, এটা হলো প্যারালাল পার্কিং, এটা হলো অ্যাঙ্গুলার পার্কিং, গাইডেড, কি সুন্দর করে গাইডেড আছে জায়গার মধ্যে। মোটরসাইকেলের জন্য পার্কিং আছে। এটা মালয়েশিয়ার যে হোটেলে ছিলাম, দেখলাম একটা দেশ যখন আগায় তার সিস্টেমটা আগে তৈরি করতে হয়। গরিব না বড় লোক ডাজন্ট ম্যাটার, সিস্টেম আছে কিনা। সিস্টেম যদি থাকে একদিন সে বড় লোক হবেই। আর তুমি বড় লোক আছো, পয়সা টয়সা আছে, কিন্তু তোমার সিস্টেম নাই, তুমি আজীবন অসভ্য থেকে যাবা এবং এই অসভ্যতার জন্য পিছিয়ে যাবা। পুরো পৃথিবী এখন সভ্য হতে চায়, সভ্য হলে অন্য মানুষও কিন্তু ঘুরতে আসে। তো সেই হিসাবে আমি বলবো যে কেউ কি রেকর্ড করতে চাইলে নাকি, কে জানি রিকোয়েস্ট পাঠাইলো, আরেকবার পাঠাও তো দেখি। স্যার আমি পাঠাইছিলাম, আমি কি অ্যাপ্রুভ করছি? জি স্যার হইছে অ্যাপ্রুভ। ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, তো ওই যে দেখো মোটরসাইকেলকেও আসলে ইচ্ছা মতো ওদিক সেদিক করে ফেলবে তা না। অলওয়েজ ডিসিপ্লিন সিস্টেম ইজ বেস্ট সিস্টেম, সবার জন্যই ভালো হয়, এখানে বৈষম্যহীন হয়, ইউনিফর্মিটি থাকে। আমাদের দেশে খালি কথা কাটাকাটির সময় সবাই মোটামুটি আমাকে চেনেন, এই
উদ্ধত্তপনা, বৈষম্য, আমাকে চেনেন তার মানে আমি এক্সট্রা একটা প্রিভিলেজ দিতে চাই, এই দাবি করাটাই কিন্তু গুরুতর অন্যায়। এই যে এখন এই জায়গায় পয়সা কয়েন ঢুকালে তখন টিকিট বের হয়ে আসে, এখন আর ক্লক নাই, ক্লক সিস্টেম নাই। তো আমাদের এখানে পার্কিংটা ডেফিনেটলি অত্যন্ত খারাপ অবস্থা। তোমরা যদি সায়েন্সটা বুঝতা তাহলে বুঝতা যে আমরা কোন সিস্টেমের ধার কাছে নাই। আমি জানি না, আদিম সমাজেও মনে হয় কিছুটা কিছু সোশ্যাল অর্ডার থাকে, আমাদের কোনো অর্ডার নাই, কেউ আমরা আইন মানি না আর কি। তো আমাদের এখানে এই যে দেখো পার্কিং হয়ে আছে, পার্কিং এর জন্য এই জায়গাটা তো অনেক কস্টলি জায়গা, যানজট তৈরি করছে সে, তাহলে সোসাইটি তো তাকে বলতে পারতো ভাই কিছু পে করো, তুমি একটা জায়গার মধ্যে দাঁড়াইছো। অথবা আরেকটু সভ্য করলে ভাই এটা এরা কেন দাঁড়াইছে, এটা একটা হসপিটালের সামনে, তো হসপিটাল যখন করলো কেন আপনারা পার্কিং এর প্রভিশন রাখলেন না? তাহলে তো আজকে আর রাস্তার উপরে পার্কিং হতো না, হসপিটালের ভিতরে গিয়ে সুন্দর পার্কিং পেত। তা আমাদের এখানে যে বিল্ডিংটা আবার যে অনুমোদন করছে সে আবার কিছুই জানে না যে একটা বিল্ডিং এর অনেক ট্রাফিক আসবে এই জায়গায়, এই ট্রাফিক গুলি যাবে কোথায়। অত্যন্ত দুর্বল আমরা ইনস্টিটিউশনালি, অত্যন্ত অত্যন্ত দুর্বল। কেমনে যে আমরা এইসব অনুমোদন দেই। পাশাপাশি এই যে দেখো এখানে এটার মানি মনে হয় কোন ক্লাসে পড়ছিলাম কিনা তোমাদেরকে, এটা মানে হলো নো পার্কিং। এক দাগ হইলে নো পার্কিং, এটা যদি 2 দাগ হইতো নো স্টপিং, থামা নিষেধ, আর এটা হলো পার্কিং নিষেধ। লং টার্ম স্টপিং মানে অনেক সমক্ষণ ধরে থেমে থাকাটাকে বলা হয় পার্কিং। এখন দেখো যার যে ইঞ্জিনিয়ারের কাজ হইলো নো পার্কিং দেওয়া সে দিয়ে গেছে, আর এদের পার্কিং করার কথা এরা এর থেকে দূরে পার্কিং করছে। তুমি যদি তাকে যে ধরো আপনি কেন পার্কিং করছেন, বলবে আমি কেন করতে পারবো না, কোথায় লিখছেন, বলবে এই যে ভাই এখানে লেখা ছিল, আমি তো ওইখানে পার্কিং করি নাই, আমি তো সামনে এসে করছি। তার মানে যে এই সাইন দিছে সেও জানে না এটা কিভাবে দিতে হয়। একটা সাইন কখনো তার ব্যাপ্তি দেখায় না, ব্যাপ্তি এক্সটেন্ট দেখায় না, কতটুকু পর্যন্ত পার্কিং করা যাবে। মিউট করে ফেলো, মিউট করে এতদিন পরে তোমরা আসলে ক্লাস করো কিনা আমার সন্দেহ হয়। তো সেই হিসাবে এই জায়গায় একটা ইন্টারন্যাশনালি একটা মার্কিং দেওয়ার কথা ছিল, মার্কিং দিয়ে বোঝানোর কথা ছিল এই সাইনের কতটুকু প্রযোজ্য হবে। তো তার মানে কেউ কিছু জানে না এই জায়গায়। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে বলতে পারি এই দেশে একটা লোকও আমি পাই নাই যে ট্রান্সপোর্টেশনের এই গ্রামার গুলি জানে। তুমি যদি নিজেও একটু, আজকেও আমি যে কথাটা বললাম, কোথাও যদি বলা হয় নো পার্কিং, এটা সব দেশেই থাকে, নো পার্কিং, নো ওভারটেকিং, পরের প্রশ্নটা বলবা কতটুকু জায়গার মধ্যে ওভারটেক করতে পারবো না, কেমনে বুঝবো আছে কিনা, দেখবে কিছুই নাই। নো পার্কিং সাইন দেখলে খুঁজবা কতটুকু জায়গার মধ্যে পার্কিং করা যাবে না, এটা আছে কি, হলুদ দাগটা আছে কি, নাই। কাকে ধরবা? এই সালমান, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার নামাজের জন্য বিরতি দিলাম। আমি একবারে বিরতি দিলাম, আমি খুব অসুস্থতার থেকে উঠছি তো, আমি কিছুক্ষণ পরেই চলে যাব, গিয়ে আমি আর ব্যাক করবো না আর কি। হ্যাঁ, এইটাই হলো সেই মার্কিংটা যেটা বলছিলাম, এক দাগ হলে নো স্টপিং, 2 দাগ হলে নো স্টপিং, এক দাগ হলে হলো নো পার্কিং। এই যে দেখো
এই যে সিঙ্গাপুরের 2 দাগ মানে কেউ এখানে পার্ক করবে না, হয়তো কোনো একটা জায়গার মধ্যে একটা সাইন দেওয়া আছে, সাইনের প্রযোজ্য ক্ষেত্রটা এখানে দেওয়া আছে। এই যে দেখো নো, এটা 2 দাগ হইলে কি বলছিলাম, নো স্টপিং, লিখে রাখছে নো পার্কিং। তুমি যদি একটু চোখটা খোলা থাকে, জানো ট্রান্সপোর্টেশন সুবিধা হইলো কেউ জানে না, এই কারণে যে যার মতো ইচ্ছা উড়ে যাচ্ছে এই জায়গাটার মধ্যে। এটা হলো যে বললাম মালয়েশিয়াতে গেছিলাম, তাদের এখানে চমৎকার এই যে দেখো সুন্দর করে এই জায়গার মধ্যে মার্কিং গুলি দেওয়া আছে, এবং এই জায়গায় কিন্তু এজ মার্কিং দেওয়া আছে। আমাদের কিন্তু ওইটা নাই। এই যে দেখো কত বড় জায়গা, একটা ফাঁকা, কেন এমন এক ড্রেন বানাইছে, এখানে ড্রেনটা খুঁজে পাচ্ছ? ড্রেন তো থাকবে ফুটপাতের নিচে, তা আমরা বোধহয় এই গাটার এই জায়গা দেখো কি পরিমাণ জায়গা আমরা অপচয় করি, রাস্তা থেকে ইঞ্চি ইঞ্চি জায়গা চলে যায় এই জায়গাটার মধ্যে, আমাদের ভিতরে সেই রিয়েলাইজেশন নাই। তো সোফার রাস্তার উপরে পার্কিং দেখছিলাম, এটা হলো রাস্তার বাইরে অফ স্ট্রিট পার্কিং ফ্যাসিলিটি। এটা তখনই কনসিডার করবা যখন অন স্ট্রিটে পার্ক যানজটটাকে আমি তৈরি করব, সেই হিসাবে তারা একটু দূরে গিয়ে যে পার্কিংটা করে সেটাকে বলা হয় অন স্ট্রিট পার্কিং, অফ স্ট্রিট পার্কিং, অফ স্ট্রিট পার্কিং। আর এটা সাধারণত ডিমান্ড যদি বেশি থাকে এবং ডিগ্রি অফ এনফোর্সমেন্ট যদি গ্রাউন্ডে বেশি থাকে, অর্থাৎ তুমি মাল্টি স্টোরি বানাইলা, ওখানে কেউ গেল না, কেন গেল না, রাস্তার উপরে পার্কিং করা যায়, পুলিশও কিছু বলে না, এই জন্য বলা হচ্ছে এটা করার আগে ডিগ্রি অফ এনফোর্সমেন্টটা অন স্ট্রিটের মধ্যে তোমাকে অফ স্ট্রিট পার্কিং এর মাল্টি স্টোরি যদি হয়, খেয়াল রাখবা শেষে স্পাইরাল দিতে হবে, যাতে করে খুব তাড়াতাড়ি বিল্ডিং এর বাইরে দিক দিয়ে, আমি এখনকার দিনে আমাদের দেশে মাল্টি স্টোরি পার্কিং গুলি একতলার থেকে দোতলায় যায়, দোতলার থেকে তিনতলায় যায়, তিনতলার থেকে চারতলায়। এটা কেউ যদি ভাবে যে আমি আসছি তো দেরিতে, আমি এখন একতলাও পার্কিং পাবো হলো টপে, তো সেই দিক দিয়ে একবারে সরাসরি ভিতর দিয়ে না ঢুকে উপরে চলে যায়। এখানে পার্কিং এর ম্যানেজমেন্টের লোকেশন সম্বন্ধে কিছু বলা আছে, এটাই লাস্ট। মাল্টি স্টোরি বিল্ডিংটা করো, তাহলে মানুষজন কিন্তু ওখানে উঠবে। সেটা যদি রাস্তার উল্টা দিকে করো, তাহলে কিন্তু আবার মানুষজন যেতে চাইবে না। এই জন্য বলা হয় লোকেশনটার উপরে
ভিত্তি করে এটা দেখতে হবে। এবং পার্কিংটা কি শর্ট স্টে হবে নাকি লং স্টে হবে, পার্কিং এর অন স্ট্রিটের ডিগ্রি অফ এনফোর্সমেন্ট কেমন আছে এইটার উপরেও ডিপেন্ড করে। আমি বিদেশে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরেও আমি পার্কিং করছি, কেন? আমাকে ধরে ফেলবে পুলিশ, তো সেই জন্য আমি দূরে চলে গেছি। তো দূরে যে মাল্টি স্টোরি পার্কিং করছে সে বেটা জানে মানুষজন ঘুরে ফিরে এখানে আসতে বাধ্য। সো লোকেশনটা ইজ এ রিলেটিভ ব্যাপার, এনফোর্সমেন্টটা আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। শুধু তাই না, এটা কি অটোমেটিক হবে নাকি ম্যানুয়াল হবে। তোমাকে যদি এত দূর পার্কিং এর জন্য যেতে হয় তাহলে তো তোমার আবার আসতে হবে, পার্কিং এর জন্য সময় লাগবে। ওটা যদি অটোমেটিক পার্কিং হয়, গাড়িটা খালি রেখে দিয়ে আসলা, তাহলে কিন্তু তুমি যাওয়ার হবে আর কি। পাশাপাশি মোড়ের কাছাকাছি কখনো এটা পার্কিং মাল্টি স্টোরি পার্কিং বানাতে হয় না, 50 মিটার দূরে বানাতে হয়, আর না হলে মোড়ের মধ্যে স্পিল ওভার হয়ে যায় আর কি। পার্কিং এ ঢুকতেছে লম্বা কিউ হইলো, কারণ পার্কিং এর ভিতরে কিন্তু দ্রুত চলা যায় না। এটা যেহেতু মোড়ের কাছাকাছি, দেখা যাবে টেইলটা মোড়টাকে আটকাই দিবে, এই জন্য মোড়ের মধ্যে কখনো পার্কিং মাল্টি স্ট্রিট পার্কিং করতে হয় না। এবং সাইজ অনুযায়ী 1000 স্পেসের পার্কিং এ বেশি করা যায় না, রাদার ছোট ছোট পার্কিং ক্যাপাসিটি আমি যদি মাল্টি স্টোরেজ করি এটা বেটার দেন একটা মেগা হওয়ার থেকে। যেরকম চতুর্দিকে একটা রাস্তার অল্প অল্প ছোট ছোট, টু মিনিমাইজ ইম্প্যাক্ট লোকেশন শুড বি এট দ্য মিড ব্লক, মাঝখানে হইতে হবে, মোড়ের কাছে না, অ্যালাইন উইথ দ্য হেভিয়ার ডিরেকশন অফ ফ্লো, অর্থাৎ এই রাস্তাটা দিয়ে গাড়ি গাড়ি চলে এবং এদিকেও যায়, দুই দিকে। তা আমি এইদিকে বানাবো না এদিকে বানাবো, ওই যে বলতেছে হেভিয়ার ডিরেকশনে, কোন ডিরেকশনে বেশি ফ্লো আছে, যেদিকে যে ফ্লো আছে ওর পাশাপাশি বানাও, তাহলে পপুলার হওয়ার সম্ভাবনা বেশি। তো এটা রোবোটিক যদি হয়, রোবোটিকের সুবিধা হলো তুমি খালি গিয়ে গাড়িগুলিকে রাখবা আর উঠাই দিবে উপরের দিকে ভার্টিক্যালি। এটা ডিপেন্ডেন্ট কার পার্ক বলে, আমাদের দেশেও কিছু কিছু জায়গায় চেক করা হচ্ছে আর কি, রোবট দিয়েও তুলে দেয় গাড়ি, অথবা সামনে এক গাড়ি রাখছে এই বন্ধু একই অফিসে চাকরি করে, এখানে প্রথমে সে উপরে উঠে যায় তারপরে নিচে রাখে। তো এটা অনেক বড় হইতে পারে। এই যে দেখো বাইরে আছে, যাওয়ার সময় এটা ডিপেন্ড করে, অফিসটা একই সামনে ছুটি হয়, সবাই একসাথে বের হয়, এ প্রথমে আসছিল পার্কিং এর জন্য, যাওয়ার সময় সবচেয়ে শেষে যাবে। এরকম ভাবে সুবিধা হলো একজন পার্কিং না করে একই জায়গায় অনেক পার্কিং হচ্ছে। এগুলি হলো মাল্টি স্ট্রিট পার্কিং এর স্কিম। এই যে দেখো ছোট্ট একটা জায়গার মধ্যে একটা রোবোটিক একটা আর্ম দিয়ে দেওয়া হয়েছে, লিফট দিয়ে দেওয়া হয়েছে, নিচে গাড়িটা রেখে আসবে আর গাড়িটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিবে। যেখানে ঢুকিয়ে দিচ্ছে সেটার জায়গাটাও ছোট করছে, কেন? যেই ভদ্রলোক গাড়িটা নিচে রেখে আসছে সে কিন্তু গাড়ির সাথে নাই, তো গাড়ির সাথে যেহেতু নাই তাহলে সে দরজা খুলবে না, তাহলে ডোর অ্যালাউন্স দিতে হবে না, সেটা দাঁড়াবে না, হেডরুম দিতে হবে না, ছোট ছোট হাইট, ছোট ছোট উইথ, তেমন অনেক গাড়িকে মৌমাছির চাকের মতন হানিকম ঢুকাই দেওয়া যায়। তো এটাই যদি মানুষ থাকতো তাহলে দরজা খোলার জন্য জায়গা দিতে হতো, এই ফ্লোর টু ফ্লোর হাইট 10 ফিট করতে হতো, এটা এখন 5 ফিট 6 ফিট করে দিলেও হবে। তো এগুলি হলো রোবোটিক্স, অল্প জায়গার মধ্যে অনেক গাড়িকে অ্যাকোমোডেট করা যায়। এবং আগে যেটা বলছি এই জায়গায় টাইম লিমিটটা দিতে হয়, আর না হলে অনেক চাহিদা পূরণ করা যায় না, একজনের মধ্যে এসে একজনই জায়গাটা দখল করে রাখে আর কি। আর ফাইনালি পার্কিং কন্ট্রোলের এইগুলো ট্রেডিশনাল ছিল, নন ট্রেডিশনাল হলো পার্ক এন্ড রাইড ফ্যাসিলিটি। জাস্ট এটা বুঝো, পার্ক এন্ড রাইড ফ্যাসিলিটি। এটা সিটি যখন বড় হয়ে যায় তখন বলা হয় সিটির ভিতরে আমরা পার্কিং দিবই না,
সিটির বাইরে তোমরা পার্ক করো ফ্রি, এবং গণপরিবহন দিয়ে তোমরা চলে আসো। এই যে পার্ক এন্ড রাইড ফ্যাসিলিটি, এই যে এটা হলো, মনে করো এটা শহরের বাইরে, শহরটা অনেক ভেতরে আছে, তো এরা সবাই শহরের ভিতরে ঢুকতো আগে, এখন বলতেছে সরকার না আমি আর শহরে ঢুকতে দিব না গাড়ি, এত যানজট। শহরে কে থাকবে? কোনো গণপরিবহন, এই যে এটা গণপরিবহন মেট্রো বানাই দিছে, এখানে মানুষজন বাসা থেকে গাড়ি দিয়ে আসে, তারপরে পার্ক করে, ফ্রি পার্ক করে, তারপরে রাইড করে, কি রাইড করে? মেট্রো, তারপরে অফিসে চলে যায়, ফিরতে আসার পথে মেট্রোতে এসে নিজের গাড়িতে করে চলে যায়। তাহলে এতগুলি গাড়িকে শহরের ভিতরে ঢুকতে দিলা না, এই যে কন্ট্রোল করলা, কন্ট্রোল মেকানিজমটাকে বলা হয় পার্ক এন্ড রাইড, পার্ক এন্ড রাইড ফ্যাসিলিটি। যে মালয়েশিয়াতে গেছিলাম, এই হলো মেট্রো স্টেশন, আমাদের এখানে তো আমরা করি নাই, আমরাও তো মেট্রো করছি, আর এটা হলো মালয়েশিয়ার মেট্রো 2004 সালে গিয়ে দেখো, ওরা হলো সমন্বয় করে করছে। যেই কারণে গাড়িওয়ালারাও মেট্রোতে চড়ে, হ্যাঁ গাড়িটা এখানে দেয়, তারপরে গাড়িওয়ালাকে বলে তুমি যদি গাড়ি নিয়ে ভিতরে যাও তোমার কিন্তু হিউজ পয়সা দিতে হবে, আসলে প্রচুর পয়সা দিতে হয়। তো যখন বাসা থেকে আসে, গাড়ি দিয়ে আসে, অফিস পাড়ায় যায়, মেট্রো দিয়ে যায়, আবার ফেরত এসে গাড়ি করে বাসায় চলে যায়। এটা নেদারল্যান্ডে আছে, সাইকেল দিয়ে এই ফিডারটা তৈরি করে দেয়। তাহলে আমরা পার্ক এন্ড রাইড ফ্যাসিলিটি যেটা পেলাম, সেটা কি জিনিস এই জায়গায় বলা আছে, ইট ইজ ভেরি ইফেক্টিভ ফর লার্জ সিটি। কি পোটেনশিয়াল আছে, তার সম্ভাবনাটা কি? টু মেক পাবলিক ট্রান্সপোর্ট পপুলার, reduce parking space, demand for parking space, reduce ট্রাফিক ভলিউম, শহরের ভিতরে গাড়ির সংখ্যা কমায় দেয়, গাড়ির সংখ্যা কমায় দিলে পার্কিং এর চাহিদাটা কমায় দেয়, এবং এই লোকগুলি কোথায় চলে? গণপরিবহনে চলে। টেকনিকটার নাম কি? পার্ক এন্ড রাইড ফ্যাসিলিটি। কোথায় করে? শহরের বাইরে করে। কোন জায়গায়? যেখানে জায়গা প্রচুর পাওয়া যায়। হয়টা কি? গাড়ি করে আসে, ফ্রি সারাদিন পার্ক করে, তারপরে দিনের বেলা চলে যায়। তাহলে ছোট ছোট গাড়িকে শহরের ভিতরে ঢুকতে দেয় না। আর অন স্ট্রিট, রাস্তার উপরে পার্কিং, অফ স্ট্রিট, রাস্তা থেকে দূরে পার্কিং। তো আমি একটা প্রশ্ন করছি, করে আমি ক্লাসটা ছেড়ে দিচ্ছি।